আজকে মেনলি দুটো কোয়েশ্চেন নিয়ে আলোচনা করব। আমার আগের ভিডিওতে একজন কমেন্ট করেছেন যে 58 বছর বয়সে তিনি রিটায়ার করতে চান, তার 11 কোটি টার্গেট, কিভাবে করব। সেকেন্ড কোয়েশ্চেনটা আমার একজন পরিচিত, তো তিনি টার্ম ইন্স্যুরেন্স কিনতে গেছিলেন, এজেন্ট বলছে টাকাটা কেন নষ্ট করবেন, মানি ব্যাক পলিসি নিয়ে নিন, আপনার লাইফ কভারও থাকলো, আবার আপনি আপনার প্রিমিয়ামটা ফেরতও পেয়ে যাবেন। চলুন আজকে এই দুটো কোয়েশ্চেন নিয়ে আলোচনা করব, কিন্তু তার আগে কাইন্ডলি চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করুন, এটা আমাকে মোটিভেশন দেয় এই ধরনের কন্টেন্টগুলো আপনাদের জন্য বানানো। চলুন শুরু করা যাক। তাহলে প্রথম কোয়েশ্চেনে আসি, যে ওনার বয়স 33, 58 বছর বয়সে রিটায়ার করতে চান, 11 কোটি টার্গেট, কীভাবে করবেন। প্রথম কথা বলি, যিনি এই কমেন্টটি করেছেন তার একটু হলেও ফাইন্যান্সে নলেজ আছে, নাহলে তিনি এই অ্যামাউন্টটা পার্টিকুলারলি বলতেন না। কিন্তু অনেকেই হয়তো বুঝতে পারেন না যে তার রিটায়ারমেন্টে কত টাকা লাগতে পারে। চলুন সহজ করে আপনাদেরকে আগে বোঝাই যে কত টাকা, মানে কীভাবে আপনি ক্যালকুলেট করতে পারবেন যে আপনার রিটায়ারমেন্টে আপনার কত টাকা লাগতে পারে। তারপরে আসছি কীভাবে অ্যারেঞ্জ করা যায়। এটার একটা থাম্ব রুল আছে যে 60 বছরে আপনার ওই সময়, মানে আপনার 60 বছরের সময় আপনার যে অ্যানুয়াল এক্সপেন্স, মানে প্রতি বছর আপনার ওই সময় যা খরচা হবে তার 25 থেকে 35 গুণ টাকা যেন আপনার অ্যাকাউন্টে থাকে, তাহলে সেটাই আপনার রিটায়ারমেন্ট কর্পাস হবে। একটু সাধারণভাবে বোঝাই, ধরুন আপনার বয়স এখন 33 বা 33, আপনার মান্থলি খরচ 50,000 টাকা পার মান্থ, মানে ধরুন ইয়ারলি কত হচ্ছে 6 লাখ টাকা পার অ্যানাম। এবার আপনি একটা ইনফ্লেশন ক্যালকুলেটর নিন, সেখানে যদি আপনি 6% ইনফ্লেশন মানে মূল্যবৃদ্ধি ধরেন, তাহলে এই 6 লাখ টাকা আপনার 60 বছরে গিয়ে দাঁড়াবে, বা 25 বছর, মানে আমি 58 বছর বয়স ধরে নিই, তাহলে 25 বছর পরে গিয়ে দাঁড়াবে 25,75,000 টাকা পার অ্যানাম। তার মানে আপনার 58 বছর বয়সে আপনার লাগবে 25,75,000 টাকা প্রতি বছর খরচা। তাহলে রিটায়ারমেন্ট কর্পাসটা কত হবে, ওই 25,75,000 ইন্টু 35 টাইমস, অনেকে 25 টাইমস, সেফ 35 টাইমস। যদি 25 টাইমস নেন তাহলে আপনার অ্যামাউন্টটা হবে 6.5 কোটি টাকা, আর যদি 35 বছর গুণ নেন তাহলে সেটা হবে 9 কোটি টাকা। এবার দেখি যে কীভাবে আপনি ওই টাকাটা অ্যারেঞ্জ করতে পারবেন। যদি আপনি 20,000 টাকা মান্থলি এসআইপি করেন, সেটা যদি অ্যানুয়াল স্টেপ আপ প্রতি বছর 10% হারে বাড়ান, তাহলে সিম্পল যদি নিফটি 50-র 12% রিটার্ন পান, তাহলেই সেটা দাঁড়াচ্ছে 7.8 কোটি টাকা, যেটা আপনি আপনার 25 টাইমসটাকে রিচ করে ফেলছেন। কিন্তু যদি একটু বেটার রিটার্ন পান, মানে ধরুন 14% হারে রিটার্ন পান, তাহলেই আপনি 35 টাইমসটাকেও রিচ করে ফেলবেন এই সেম অ্যামাউন্ট অফ এসআইপিতে। কিন্তু সেটা আমাদের হাতে নেই। হাতে আমাদের কী আছে, যে এসআইপির অ্যামাউন্টটা বাড়াতে পারি, কারণ 12% পাবেন কি 14% পাবেন সেটা আপনি জানেন না। এসআইপির অ্যামাউন্টটা যদি আপনি 23,000 করে দেন, এসআইপি করে দেন, তাহলে যদি 12% হারেও আপনি রিটার্ন কামান, তাহলে আপনি 35 টাইমস রিচ করে যাবেন, মানে 9 কোটি রিচ করে যাবেন। অনেকেই বলতে পারেন যে এটা অনেকটা বেশি অ্যামাউন্ট, আমার এত টাকা করার ক্ষমতা নেই। দেখুন, আমি এটা এখন আইডিয়াল কেস বলছি, যে এইভাবে করলে আপনি আইডিয়ালি ওটা পৌঁছতে পারবেন। অনেকেরই হয়তো এই মুহূর্তে পসিবল নয়, আপনি যেটা পাচ্ছেন সেটা দিয়ে শুরু তো করুন, শুরু করাটা বেশি ইম্পর্টেন্ট। তারপরে আস্তে আস্তে আপনার ইনকাম বাড়লে আপনি সেই মতো করে বাড়িয়ে দেবেন। কিন্তু যদি এই সময় যেটা 20,000 টাকায় আপনি রিচ করে যাবেন, আজ থেকে ধরুন 5 বছর পরে সেই অ্যামাউন্টটা রিচ করতে আপনাকে 30,000 টাকার এসআইপি করতে হবে। এখানে টাইমটা খুব ইম্পর্টেন্ট। তাই ইনভেস্টমেন্ট আগে শুরু করুন, যতটাই কম পাচ্ছেন আগে শুরু করুন, 5,000 থেকে শুরু করুন, আস্তে 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 ওটাকে বাড়ান। চলুন এবার আসি নেক্সট কোয়েশ্চেনে, যে টার্ম ইন্স্যুরেন্স কিনতে গেছিলাম, এজেন্ট বলছে টাকা কেন নষ্ট করবেন, মানি ব্যাক পলিসি নিয়ে নিন, আপনার লাইফ কভারও থাকবে, আপনার প্রিমিয়ামটাও ফেরত পেয়ে যাবেন। খুব সুন্দর কথা। দেখুন, ইন্স্যুরেন্সের এজেন্টরা এটা তো বলবেই, কারণ এটাই ওনাদের কাজ। এতে আপনার ক্ষতি, ইন্স্যুরেন্স কোম্পানির লাভ, আর ইন্স্যুরেন্স কোম্পানির লাভ হলে এজেন্টের কমিশন বেশি। খুব সিম্পল। যে কোনো কোম্পানি, আপনাকে আমি সহজ ক্যালকুলেশনে বোঝাই যে কেন ওনারা বারবার এটাকে বেচার চেষ্টা করেন। যে কোনো কোম্পানি সিম্পল, যদি আপনি টার্ম ইন্স্যুরেন্স প্ল্যান নেন যেখানে আপনার শুধু লাইফ কভার থাকবে, মানে আপনি যদি মারা যান কোনো কারণে, তাহলে আপনি ওই টাকাটা, আপনাকে একটা লামসাম অ্যামাউন্ট টাকা দিয়ে দেওয়া হবে আপনার ফ্যামিলি মেম্বারকে। তো ধরে নিই যদি 1 কোটি টাকার পলিসি হয়, সেক্ষেত্রে আপনার ইয়ারলি প্রিমিয়াম হয় ওই 10 থেকে 15,000 টাকা। সেখানে যদি আপনি মানি ব্যাক পলিসি নেন, মানি ব্যাক পলিসিতে সেই সেম 1 কোটির পলিসির জন্য আপনাকে দিতে হবে 3 থেকে 4 লক্ষ টাকা পার ইয়ার। এবার একটু ক্যালকুলেশনে আসি। ধরুন আপনি মানি ব্যাক পলিসি নিলেন, তাহলে আপনি যা প্রিমিয়াম দিয়েছিলেন তার ফেরত পাবেন, যদি আপনার ওই সময়ের মধ্যে কোনো অসুবিধা না হয়। তাহলে আপনি কত পাবেন, ধরে নিলাম আমরা সব ঠিক আছে, আপনি পাবেন 90 লক্ষ টাকা। ঠিক আছে, আপনি যা প্রিমিয়াম দিয়েছিলেন সেটাই পেয়ে গেলেন। এবার আসি একটু, যদি অন্যভাবে, যদি আপনি সিম্পল টার্ম ইন্স্যুরেন্স নেন যেটা আপনার 15,000 টাকা, তাহলে আপনার বাকি টাকা, মানে 3 লক্ষ যদি আপনি মানি ব্যাক নিতেন আর আপনি নিচ্ছেন সিম্পল টার্ম ইন্স্যুরেন্স, তাহলে ওই 3 লক্ষ থেকে 15 বাদ দিন, তাহলে 2,85,000 টাকা আপনার কাছে থেকে যাচ্ছে। সেইটাকে আপনি মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করুন পার ইয়ার বা পার মান্থ, যদি আপনি ক্যালকুলেশন করেন 23,750 টাকা তার একটা এসআইপি করে দিন।
সেই এসআইপিতে যদি আপনি সিম্পল 12% রিটার্ন, যেটা নিফটি 50 রিটার্ন দেয়, মানে বেস রিটার্ন মিউচুয়াল ফান্ডের, তাতেও আপনি জেনারেট করতে পারবেন 7 কোটি টাকা। ভাবুন 90 লক্ষর কত গুণ হয় 7 কোটি টাকা। মিউচুয়াল ফান্ডও ছেড়ে দিন, মিউচুয়াল ফান্ড তো অনেক রিস্কি, অনেকে মার্কেটের সঙ্গে করতে চান না। যদি সিম্পল এফডিতে 6.5% হারে আপনি রিটার্ন কামান না প্রতি মাসের, ওই 23,750 বা 2,85,000 টাকা প্রতি বছর, সেটা আপনাকে দেবে 2.5 কোটি টাকা। তাহলে বুঝতে পারছেন ইন্স্যুরেন্স কোম্পানি আপনাকে এফডি রিটার্নও দিতে পারে না। এবারে কি তাহলে ইন্স্যুরেন্স নেবেন না? অবশ্যই নিন, টার্ম ইন্স্যুরেন্স অবশ্যই নিন, কিন্তু সেটা সিম্পল টার্ম ইন্স্যুরেন্স নিন। ইন্স্যুরেন্স আর ইনভেস্টমেন্ট এই দুটোকে একসঙ্গে গোলাবেন না। ইন্স্যুরেন্সের পারপাস আলাদা, ইনভেস্টমেন্টের পারপাস আলাদা। ইন্স্যুরেন্সের জন্য আলাদা টুল, ইনভেস্টমেন্টের জন্য মিউচুয়াল ফান্ড, এফডি